প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষা আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স, চতুর্থ পর্ব, সাবজেক্ট কোড 66441। আজকে টপিকস বা বিষয়বস্তু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস। এটা আজকে দ্বিতীয় ক্লাস। দেখা যাক আজকে আমাদের প্রথম কি বিষয়, শিখন ফল। কি জানতে পারবো আমরা? হুকস ল, স্থিতিস্থাপক গুণাঙ্ক শিখতে পারবো, ইয়াং এর গুণাঙ্ক শিখতে পারবো, দৃঢ়তার গুণাঙ্ক শিখতে পারবো, পয়সনের অনুপাত ব্যাখ্যা করতে পারবো, তাপীয় পীড়ন কি জানতে পারবো, নিরাপদ সহগ কি ব্যাখ্যা করতে পারবো, পীড়ন ও বিকৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। দেখা যাক আজকে আমাদের প্রথম আলোচনার বিষয়টা কি। হুকস ল। হুকস একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, যিনি পীড়ন ও বিকৃতি সম্পর্ক নিয়ে একটি সূত্র স্থাপন করেছেন 1678 খ্রিস্টাব্দে। তিনি দেখিয়েছেন পীড়ন ও বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ও বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ও বিকৃতি একটি ধ্রুবক কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাই উনি তার নাম অনুসারে হুকের সূত্র এখানে বলা হয়েছে। এখানে পীড়ন, বিকৃতি এবং স্থিতিস্থাপক সীমা এটা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে একটু পীড়ন, বিকৃতি এবং স্থিতিস্থাপক সীমাটা আবার আলোচনা করছি। পীড়নটা হচ্ছে কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী যে বল, সেটি হচ্ছে পীড়ন। একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলটাই পীড়ন। আর বিকৃতি, বল প্রয়োগ করলে শুধু পীড়নই হয় না, তার আকার আকৃতি যে একক পরিবর্তনটা, সেটি হচ্ছে তার বিকৃতি। আর স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে কোন বস্তুর উপর লোড প্রয়োগ করলে এবং ওই লোড সরিয়ে নিলে কোন রকম পূর্ণ স্থায়ী বিকৃতি বেঁধে রেখে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসাটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাই হুকস লটাই হচ্ছে আমাদের বলা হয়েছে যে পীড়ন ও বিকৃতির মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পরীক্ষা করে দেখা গেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার দ্বারা সৃষ্ট বিকৃতি সমানুপাতিক। 1678 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে হুকের সূত্র বলা হয়। গাণিতিকভাবে যদি পীড়ন এস, বিকৃতি ডেল হয়, তবে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি ধ্রুবক, বা এস বাই ডেল ইকুয়াল টু, এটাই পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক। দেখা যাক আমাদের পরবর্তী স্লাইডে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাও পীড়ন ও বিকৃতির একটি অনুপাত। সেটা কি জিনিস? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি ধ্রুবক। এই ধ্রুবকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি বলে। একে ই দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী টমাস ইয়াং সর্বপ্রথম ইয়াকে সংজ্ঞায়িত করেন বলে একে ইয়াং এর গুণাঙ্ক বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ডেল বাই এস বাই ডেল ইকুয়াল টু পি বাই এ আর এক্স বাই এল। এখানে এসটা হলো পীড়ন আর বিকৃতির ডেল। তাহলে পি বাই এ এক্স বাই এল কে আমরা লিখতে পারি পি এল বাই এ এক্স। ইহাই পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, মোট কি পরিমাণ বিকৃতি হ্রাস বা বৃদ্ধি হয় সেটা এখানে এক্স দ্বারা বলা যেতে পারে। যে এক্সটা যদি আমরা এ পাশে নিয়ে এসে যদি আর গুণ এ পাশে নিয়ে এসে এক্স ইকুয়াল টু বলা যায় পিএল বাই এই। এটা তোমাদের এই ম্যাথ করার সময় মোট বিকৃতি পরিমাণ বা মোট বিকৃতি হ্রাসের পরিমাণ কত হবে সেটা বের করার জন্য এক্স এর মানটা লাগবে। এখানে এটা সূত্র বলা যেতে পারে। এটা একটা স্টিলের ক্ষেত্রে এর মান 2.1 × 10⁶ kg/cm²। এটা অঙ্ক সময় কোনো পদার্থের এর মান দেয়া থাকে প্রশ্নে। নেক্সট
দৃঢ়তার গুণাঙ্ক। মডুলাস অফ রিজিডিটি, কোনো বস্তুর উপর লোড প্রয়োগ করলে শেয়ার পীড়ন ও শেয়ার বিকৃতির সৃষ্টি হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে শেয়ার পীড়ন ও শেয়ার বিকৃতির অনুপাতকেই দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়। একে জি দ্বারা প্রকাশ করা হয়। দৃঢ়তার গুণাঙ্ক ইকুয়াল টু শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি, বা জি দ্বারা প্রকাশ করা হয় জি ইকুয়াল টু পি বাই এ এক্স বাই ওয়াই। তাহলে আমরা বলতে পারি পি ওয়াই বাই এ এক্স। মাইল স্টিলের ক্ষেত্রে জি এর মান প্রায় 0.84 ইন্টু 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ধরা হয়। এরপরে দেখা যাক বাল্ক মডুলাস। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তনিক পীড়ন ও আয়তনিক বিকৃতির অনুপাতকে বাল্ক মডুলাস বলা হয়। একে কে দ্বারা প্রকাশ করা হয়। বাল্ক মডুলাস ইকুয়াল টু আয়তনিক পীড়ন বাই আয়তনিক বিকৃতি। মাইল্ড স্টিলের ইস্পাতের জন্য কে এর মান 1.6 ইন্টু 10⁶ কেজি বার বর্গ সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা কমন জিনিস এখানে দেখতে পাচ্ছ, পীড়ন আর বিকৃতি অনুপাতটাই বিভিন্ন নামে এখানে নামকরণ করা হয়েছে। পয়সনের অনুপাত, কোনো পদার্থের উপর বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বৃদ্ধি করলে উহার পার্শ্ব হ্রাস পায়, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একেই পয়সনের অনুপাত বলা হয় এবং মিউ দ্বারা প্রকাশ করা হয়। পয়সন অনুপাত ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা ধ্রুব। পয়সন একজন ফ্রান্স ম্যাথমেটিশিয়ান, ফিজিস্ট এবং ইঞ্জিনিয়ার বটে। তিনি এটি প্রায় 1900 শতকের দিকে এই সূত্রটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এগুলো বলা হয় পয়সনের অনুপাত। তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস, তাপমাত্রার পরিবর্তনজনিত কারণে কোনো পদার্থের মধ্যে সৃষ্ট প্রসারণ ও সংকোচন বাধাপ্রাপ্ত হলে এতে যে পীড়নের সৃষ্টি হয় তাকে তাপীয় পীড়ন বলে। যদি বস্তুর দৈর্ঘ্য এল এবং তাপমাত্রার পরিবর্তনের পরিমাণ টি হয়, তবে দৈর্ঘ্য পরিবর্তনের পরিমাণ হবে এক্স ইকুয়াল টু আলফা টি এল। যদি তাপমাত্রার পরিবর্তন টি ডিগ্রি হতে পরিবর্তিত হয়ে টি2 হয়, তবে দৈর্ঘ্য পরিবর্তন হবে এখানে এক্স ইকুয়াল টু আলফা তাপমাত্রার পার্থক্য ইন্টু এল। তা তাপীয় বিকৃতি ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল ইকুয়াল টু এক্স বাই এল। এখানে এক্স এর মানটা বসানো হয়েছে আলফা টি এল, এল 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 কেটে গেলে থাকে আলফা টি এল, যেখানে টি হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আমরা জানি এই পূর্বেই আমরা দেখলাম যে ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। এখানে পীড়নের মান আর বিকৃতির মান বসিয়ে দিলে আমরা বলতে পারি যে এস ইকুয়াল টু ই আলফা টি। নেক্সট, নিরাপদ সহগ বা ফ্যাক্টর অফ সেফটি। নিরাপদ সহগ একটি অনুপাত যা কাঠামোর কর্তৃক বহনক্ষম সর্বোচ্চ লোডকে ডিজাইন লোড দ্বারা ভাগ করলে পাওয়া যায়। অর্থাৎ নিরাপদ সহগ ইকুয়াল টু সর্বোচ্চ লোড বাই ডিজাইন লোড, সর্বোচ্চ পীড়ন বাই ডিজাইন পীড়ন, সর্বোচ্চ পীড়ন বাই কার্যকরী পীড়ন। কাঠামোর উপর যদি ক্রমবর্ধমান হারে লোড হয় সেক্ষেত্রে ধরা হয় ফ্যাক্টর অফ সেফটি 2 থেকে 2.5, আর যখন স্টিলের কাঠামোর উপর হঠাৎ লোড আপতিত হবে সেই ক্ষেত্রে ধরা হয় এর মান 4 থেকে 6। এরপরে দেখা যায় পীড়ন বিকৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পীড়ন বিকৃতির বিভিন্ন অনুপাত সম্পর্কে আলোচনা করলাম। এখন এই পীড়ন বিকৃতি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমে একটা সমস্যা এখানে নেওয়া হয়েছে। চিত্র অনুযায়ী একটি 100 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দণ্ড অক্ষীয় লোড বা এক্সেল ফোর্স প্রয়োগ করা হয়েছে। যদি এর মানটি এখানে বলা আছে 2 × 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার স্কয়ার হয়, তবে দণ্ডটির মোট বিকৃতির পরিমাণ নির্ণয় করো। আমরা পীড়ন বা বিকৃতি সম্পর্ক থেকে এই সূত্রটা আগে শিখেছি। সূত্রটা হলো পিএল বাই এই, এক্স ইকুয়াল টু পিএল বাই এই। এক্সটা হলো মোট বিকৃতির পরিমাণ। সেটা আমরা একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। একটা দণ্ডটি 3টা অংশ। প্রথম অংশে
6 টন টানা বল, তারপরে 10 টন টানা বল, তার পরে 3 টন টানা বল, লাস্টে দেখো 1 টন চাপা বল প্রয়োগ করা হয়েছে। তীর চিহ্ন যেটা বস্তুর দিকে সেটা বোঝানো হয়েছে চাপা বল, আর তীর চিহ্ন দিয়ে 6 টনটা তীর চিহ্নটা বস্তু থেকে বের হয়ে যাচ্ছে, এটা হলো টানা বল। এখন এটাকে এই অক্ষীয় লোডগুলা কোথায় চাপা বল আর কোথায় টানা বল বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে। দেখো পরবর্তী স্লাইডে। আচ্ছা দেখো, ডায়াগ্রাম অঙ্কন করে আমরা পাই এখানে একটা 0 0 লাইন, 0 0 লাইন দ্বারা বোঝানো হয়েছে যে উপরের দিকে টেনশন বল, নিচের দিকে চাপা বল। এই ডায়াগ্রাম থেকে আমরা ওই দণ্ডটির কোথায় চাপা বল কোথায় টানা বল এটা সহজে বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে। তাহলে দেখো 6 টন ছিল টানা বল আর 10 টনও ছিল টানা বল, কিন্তু 6 টন বলটা আমরা দিয়ে একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম, আর এই পাশে ব্যালেন্স করার জন্য ওই পাশে 6 টন হবে। তার 6 টন থেকে যদি আমরা নিচের দিকে নামি বাকি থাকে কত? 4 টন। তো 4 টনটা হবে চাপা বল। সিমিলারলি ওই 4 টন বল ওদিকে ছিল 3 টন বল ডায়াগ্রামে, তো 3 টন বল ছিল টানা বল, সেটা উপর দিকে উঠতে থাকবে, আর ওইদিকে ছিল লাস্টে ছিল চাপা বল, সেটা আর একটু ওইটা ব্যালেন্স করার জন্য ওইটা উপর দিকে উঠবে। তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের এই ডায়াগ্রামে প্রথম অংশে, পরবর্তী স্লাইড আমরা দেখি এটা, প্রথম অংশে টানা বল, দ্বিতীয় অংশে চাপা বল এবং লাস্ট তৃতীয় অংশেও চাপা বল। তাহলে 6 টন টানা বল, দ্বিতীয় অংশে 4 টন চাপা বল, তৃতীয় অংশে 1 টন চাপা বল। এখন আমরা মোট বিকৃতির পরিমাণ কত সেটা চেয়েছি। তা সূত্র আমাদের কি? মোট বিকৃতির সূত্র x = PL/A। এখানে আমরা P এর মান জানি, L এর মান জানি, A এর মান জানি এবং E এর মানও জানি, প্রশ্নে দেওয়া ছিল। আর পিটা 3টা অংশের জন্য 3 রকম। 6 টন একটা পি, তাহলে P1, তারপর 4 টন টানা বল, এটা চাপা বল, এটা একটা মান, সেটা হচ্ছে P2 আর P3। মানে 3টা বল 3টা নামকরণ করা হয়েছে, P1 P2 P3। 3টা দণ্ড, 3টা মাপ, L1 L2 L3। আর এই একটা কনস্ট্যান্ট মান এখানে, সেখানে বলা হয়েছে 100 বর্গ সেন্টিমিটার, আর ই এর মান ওই দণ্ডের জন্য দেয়া আছে মডুলাস অফ ইলাস্টিসিটি 2 × 10⁶ kg/বর্গ সেন্টিমিটার স্কয়ার। এখন দণ্ডটির মোট বিকৃতির পরিমাণ, তাহলে আমরা যেহেতু চাপা অংশ তাহলে মাইনাস, লাস্টের অংশ চাপা মাইনাস, সূত্রটা আসলে তোমার PL/A। এখানে 3টা দণ্ড, 3টা ভাগ করা হয়েছে, কোথায় চাপা, চাপা হলে মাইনাস, টানা হলে প্লাস। সেই চাপা অংশ এখানে মাইনাস, 2টা চাপা আর একটা টান। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী এখানে বসায় দিছি, বসায় দেওয়ার পর মানগুলো বসানোর পরে এখন ক্যালকুলেটর হিসাব করলে যে মানটা পাওয়া যাবে 3 × 10⁻⁻⁴ সেন্টিমিটার। দেখো লেখা হয়েছে দৈর্ঘ্য কমবে, মাইনাস মানে দৈর্ঘ্য কমবে, যদি প্লাস হতো তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেবে। প্রশ্নটা এরকম অনেক সময় এরকম থাকে, দৈর্ঘ্য কি পরিমাণ দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটবে বা কি পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে বা কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এইভাবে ভাষাগত কথা লেখা থাকে। এখানে লেখা ছিল দৈর্ঘ্য কি পরিমাণ দৈর্ঘ্য বিকৃতি হবে। তা আমরা বলতে পারি 3 × 10⁻⁴ সেন্টিমিটার দৈর্ঘ্য কমবে। এই মাইনাস চিহ্ন মানে দৈর্ঘ্য কমবে। যদি এখানে প্লাস হইতো তাহলে বলতাম এত সেন্টিমিটার দৈর্ঘ্য বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এই একক তোমরা অনেকেই ভুল করে, একক ভুল করা যাবে না। এখানে এককটা খুবই গুরুত্বপূর্ণ। তার সেন্টিমিটার একক কত হবে? সেন্টিমিটার। এরপরে দেখা যায় দ্বিতীয় সমস্যা, পীড়ন বিকৃতি সংক্রান্ত সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে বলা হয়েছে 30 × 30 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদের একটি কলামের অক্ষ বরাবর 5 সেন্টিমিটার ব্যাসের একটি ফাঁপা অংশ আছে। তোমরা খেয়াল করতেছো চিত্রের মাঝে একটা ফাঁপা 5 সেন্টিমিটার একটা ফাঁপা অংশ আছে। তা কলামটির উপর 10 টন চাপা লোড, কলামটির উপর এরকম 10 টন চাপা লোড প্রয়োগ করলে পীড়ন কত হবে এবং কলামটির দৈর্ঘ্য, কলামটির যে লেন্থ সেটা বলা আছে 5 মিটার হলে উহার দৈর্ঘ্য হ্রাস বিকৃতির পরিমাণ নির্ণয় করো। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে কত? 2 × 10⁶ kg/সেন্টিমিটার স্কয়ার। আসল সমাধানটা আমরা করি। তাহলে এই কলামটির মোট ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো মোট ক্ষেত্রফল, কলামের সাইজ দেয়া আছে 30 × 30, আর মাঝখানে একটা ফাঁপা অংশ আছে, তাহলে এটা বাদ যাবে, সেটাই করা হয়েছে। আর ওই ফাঁপা অংশের
এরিয়াটা কত হবে পাই ডি স্কোয়ার 4, এখানে ডি এর মান বা ব্যাসটা বলা আছে কত 5 সেন্টিমিটার, তা আমরা ওটা হিসাব করলে পাই কত 880.37 স্কোয়ার সেন্টিমিটার। আর পিরনের সূত্র আমরা জানি এস ইকুয়াল টু পি বাই এ, পি কত 10 টন, 10 টনকে কেজিতে নেওয়া হয়েছে 1000 দ্বারা গুণ করে, আর এ দিয়ে ভাগ করলে এ কত 880.37 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এখন পাওয়া যাবে 11.36 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমার পীড়ন। প্রশ্নে আরো চাইছে দৈর্ঘ্য হ্রাস, তা কি পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পাবে, আমরা আগে যে অঙ্কটা করলাম সেই সূত্রটাই। এখানে যেহেতু একটা লেন্থ বলা আছে সেজন্য আর আমাদের L1 L2 L3 লিখবার দরকার নেই, এখানে এল আমাদের একটা, তাহলে দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ কত হবে x ইকুয়াল টু PL বাই A, এই সূত্রটা মনে রাখতে হবে, PL বাই A। পি এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে কত 5 মিটার, ওটাকে সেন্টিমিটার করলাম, 10 টনকে কেজি করলাম, আর এর মান আমরা আগেই বের করেছি, এর মানটা এখানে বসানো, আর এই প্রশ্নে দেয়া থাকবে, দেয়া থাকে এটা ই এর মান এখানে দেয়া আছে 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানগুলো বসালে আমরা পাবো দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ। দৈর্ঘ্য হ্রাসের পরিমাণটা কত আসছে 2 × 10⁴ × 10⁻³ সেন্টিমিটার, এককটা গুরুত্বপূর্ণ এখানে সেন্টিমিটার। বিকৃতি, বিকৃতিটা কি মানে একক যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটাই হচ্ছে বিকৃতি। এখানে একক দৈর্ঘ্যের পরিবর্তনটা কত, এখানে দৈর্ঘ্য পরিবর্তন আমরা পেলাম দৈর্ঘ্য হ্রাসটা কত 2 × 2.84 × 10⁻³ আর এল তার আদি দৈর্ঘ্য ছিল 5 মিটার, তাই দুটা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতির একক হয় না, ইউনিটলেস, কারণ উপরে দেখো যদি সেন্টিমিটার নিচে সেন্টিমিটার কাটাকাটি করলে এর কোনো একক হয় না, এজন্য এত 5.68 × 10⁻⁶, এখানে আবার সেন্টিমিটার লিখলে ভুল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছো সবাই অঙ্কটা, এবং এই ধরনের অঙ্ক অনেক আছে, এগুলা প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলেই তোমরা ভালোভাবে আরো আয়ত্তে আনতে পারবে। দেখা যাক পরবর্তী সমস্যাটা আমাদের সমস্যা 3। এখানে একটা চিত্র খেয়াল করতেছো, এই চিত্র অনুযায়ী বলা হয়েছে যে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসের একটি খাড়া দণ্ডের উপর 4000 কেজি, উপর থেকে 4000 কেজি চাপা বোঝা দিলে দণ্ডটির মোট দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ নির্ণয় করো। এখানে ই এর মান বা মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার। এই চিত্র দেখে তোমরা খেয়াল করতেছো যে উপর দিক থেকে যদি একটা চাপা লোড দেই তাহলে দণ্ডটা কি হবে, অবশ্যই হ্রাস পাবে। সেই কি পরিমাণ হ্রাস পাবে বা কি পরিমাণ তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে এটাই বের করতে হবে। তাহলে তথ্যগুলো দেয়া আছে, পি এর মান কত 4000 কেজি, ই দেয়া আছে, আর D1 D2 D3 মানে 3টা ব্যাস, সেই 3টা ব্যাস এখানে আমরা নাম দিয়েছি D1 D2 D3, আর 3টা দৈর্ঘ্য L1 L2 L3। L1 এর মান 10 সেন্টিমিটার, L2 এর মান 12 সেন্টিমিটার, আর L3 মান 14 সেন্টিমিটার। দেখা যাক মোট দৈর্ঘ্য হ্রাস কি পরিমাণ হবে। তার সূত্র আমাদের x ইকুয়াল টু, যেমন 3টা দণ্ড তার 3 রকম মাপ আছে, এই জন্য L1 L2 L3 করা হয়েছে পূর্বে যে প্রথম অঙ্কটা, আর এই জন্য তার এরিয়াটাও 3 রকম হবে, A1 A2 A3। এখানে দেখো পি আর ই দুটো কনস্ট্যান্ট, এই জন্য এটা কমন নিয়ে তোমার L1 বাই A1 প্লাস L2 বাই A2 প্লাস L3 বাই A3। এখন শুধু মানগুলো বসায় দেওয়া হয়েছে। এখানে D1 হলো ব্যাস, তার D1 মানে হলো এরিয়াটা কি হবে পাই ডি স্কোয়ার 4, সেটা এখানে লেখা হয়েছে D1 D2 এবং D3 ক্ষেত্রে। মানগুলো বসানোর পরে দেখো অ্যান্সার হচ্ছে 0.0119949 সেন্টিমিটার। তার মোট দৈর্ঘ্যের যে হ্রাস হবে সেটা এত সেন্টিমিটার। এককটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এককটা ভুল করা যাবে না। এরপরে দেখা যাক মূল্যায়ন। আজকে আমরা কি জানতে পারলাম, পীড়ন ও বিকৃতির বিভিন্ন অনুপাত সম্পর্কে জানতে পারলাম, হুকের সূত্র, দৃঢ়তার গুণাঙ্ক, পয়সন অনুপাত
এবং পীড়ন ও বিকৃতি বিভিন্ন অনুপাত সম্পর্কে জানলাম, তাপীয় পীড়ন সম্পর্কে জানতে পারলাম এবং পীড়ন ও বিকৃতি সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারলাম। বাড়ির কাজ: পীড়ন ও বিকৃতি এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, নিরাপদ সহগকে ব্যাখ্যা করো এবং পীড়ন ও বিকৃতি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে, বিশেষ করে যে বোর্ড ফাইনাল পরীক্ষায় যে তোমাদের অঙ্কগুলো আসে বা এবং অনুশীলনে তো অনেক অঙ্ক আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস করলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা উপভোগ করছো এবং যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে তখন এই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে এবং তোমাদের এই বাড়ির কাজের উপরে ধারাবাহিক মূল্যায়নের মার্ক আছে এবং পরবর্তীতে তোমাদের ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি এবং সবাইকে ধন্যবাদ।